হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আগের ভিডিওগুলো তোমরা দেখেছো। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ইউনিটের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকে বলা যেতে পারে যে কমপ্লিট হতে চলেছে। এবং আজকে আমরা পড়ব পুষ্টির মান নির্ণয়, তার উদ্দেশ্য, কেন পুষ্টির মান নির্ণয় করতে হয়, পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতি, এবিসিডি মেথড, একটা গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে এবিসিডি মেথড। আর এবিসিডি এর মধ্যে এ ফর অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট আমরা আজকে ডিটেলে পড়ব। তো পুষ্টির মান নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি থাকার জন্য এই ভিডিওটা আমি দুটো সেপারেট পার্টে আপলোড করব, কারণ না হলে ভিডিও অনেক লেন্থে বড় হয়ে যাচ্ছে, তো দেখতে অনেকটা বোরিং লাগবে। এই ভিডিওর আর একটা পার্ট আসবে এবং এই ভিডিওগুলো মানে এই টপিকটা প্রচণ্ড পরিমাণে ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন তোমরা কাজ করবে, পরবর্তীকালে গ্র্যাজুয়েশন পড়বে বা যখন কাজ করবে তখন খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো, স্কিপ করো না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। সব ভিডিও রেগুলারলি দেখলে অন্তত তোমরা এখন খাদ্য, পুষ্টি এবং স্বাস্থ্য এই তিনটে টার্মকে রিলেট করতে পারবে। আমরা জানি সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকে এবং পুষ্টির মান বৃদ্ধি পায়। পুষ্টির মান বৃদ্ধি পায় এবং অপপুষ্টিকে আমরা রোধ করতে পারি। ঠিক আগের ভিডিওতে আমি পড়িয়েছি অপপুষ্টি সম্পর্কে, অতিপুষ্টি, ঊনপুষ্টি এবং অসমপুষ্টি। এই টার্মগুলোকে আমরা কী করতে পারি? প্রিভেন্ট করতে পারি। কীভাবে? পুষ্টির মান উন্নত করে। তো এখানে পুষ্টির মান সম্পর্কে আমাদের জেনে নেওয়া খুব জরুরি। কোনো ব্যক্তির দেহের মধ্যে পুষ্টির যে মাত্রা প্রকাশ পায়, লেভেল অফ নিউট্রিশন ইন দ্য বডি, তাকেই পুষ্টির মান বলে। আমরা সঠিক পরিমাণে খাদ্য গ্রহণ করলে এবং সব দিক থেকে সুস্থ থাকলে আমাদের পুষ্টির মান আমাদের দেহের মাধ্যমে প্রকাশ পাবে। এবং আমাদের প্রত্যেকের পুষ্টির মান নির্ণয়ের মাধ্যমে আমরা কোন স্টেটে আছি, কোন লেভেলে আছি, অপপুষ্টিতে আছি, ঊনপুষ্টিতে আছি নাকি অসমপুষ্টিতে আছি, এগুলো সম্পর্কে জানতে পারি। আমাদের দেহে কী ধরনের পুষ্টি ঘাটতি হচ্ছে সে সম্পর্কে জানতে পারি। একটা বাচ্চা শিশু যখন জন্মেছে তখন তার ওজন কত এবং 1 বছর পর তার ওজন কত বেড়েছে, উচ্চতা কতটা বেড়েছে, এগুলোকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা সঠিকভাবে জানতে পারবো যে তার বৃদ্ধি, গ্রোথটা হচ্ছে কীরকমভাবে এবং দেহের প্রত্যেকটা অঙ্গর সুষম বৃদ্ধি হচ্ছে কিনা সেটাও আমরা জানতে পারি। তো পুষ্টির মান নির্ণয় করার উদ্দেশ্য হলো এইগুলি। এবার আমরা জানবো পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতি কি কি। পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতিকে দুভাগে ভাগ করা হয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ মানে ডিরেক্ট আর পরোক্ষ মানে ইনডিরেক্ট। প্রত্যক্ষ এবং পরোক্ষর আন্ডারে কিছু কিছু পদ্ধতি আছে এবং পুষ্টির মান নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতিগুলি হলো, প্রথমেই আছে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। এই অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টে শরীরের বিভিন্ন অঙ্গের পরিমাপ করা হয়, যেমন হাইট, ওয়েট, তারপর বিএমআই, মাথা, ছাতি, এগুলোর অনুপাত করা হয় মাপার পরে। তো এই ভিডিওটা মেনলি অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের ওপরেই ডিটেলে হচ্ছে। এরপরে আছে বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট, জৈব রাসায়নিক মূল্যায়ন, যেখানে ইউরিন, ব্লাড এগুলো নিয়ে টেস্ট করা হয়। আমরা জানি এগুলো আমাদের হয়ে থাকে কোনো কোনো ডিজিজে। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ডাক্তারি মূল্যায়ন, এটা মেনলি আমরা একটা মানুষকে দেখে তার কী কী লক্ষণ দেখা যাচ্ছে। কারোর যদি অ্যানিমিয়া হয়ে থাকে তাহলে তার চোখের নিচটা যদি আমরা টেনে দেখি সেটা গোলাপি খুব একটা থাকে না, ফ্যাকাশে হয়ে যায় বা নখগুলো সাদা হয়ে যায়। তো এগুলো হচ্ছে লক্ষণ দেখে আমরা বলতে পারি। এবং ফোর্থ হলো ডায়েটারি সার্ভে মেথড। এখানে আমরা সার্ভে করে দেখি প্রত্যেকের বাড়িতে গিয়ে বা কোনো ইনস্টিটিউট, কোনো স্কুল বা যেখানে সবাই এক ধরনের খাবার খেয়ে থাকে এবং একজন যিনি কর্ত্রী তিনি সবাইয়ের হিসাব করে রাখে কোন ধরনের সবজি ইউজ করা হচ্ছে, মাছ মাংস কত পরিমাণ খাওয়া হচ্ছে, প্রত্যেকটা সদস্য কী ধরনের খাবার খেয়ে থাকে, কত গ্রাম করে খেয়ে থাকে, মোটামুটি এইগুলোর সার্ভে করে সংখ্যাগুলো জানা হয় এবং সেই সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি পুষ্টির মান তাদের সঠিক পরিমাণে হচ্ছে কিনা, তারা যেই ধরনের খাবার খাচ্ছে সেখান থেকে পুষ্টি কতটা তাদের শরীরে ঢুকছে। ঠিক আছে, 4টি পদ্ধতিকে আমরা একসাথে এবিসিডি মেথড বলবো এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মেথডের ফার্স্ট লেটারগুলোকে জুড়লে এবিসিডি এইভাবেই সাজানো যাচ্ছে। এবং এছাড়াও দুটো আরও পদ্ধতি আছে যেগুলো প্রত্যক্ষ পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতির মধ্যে পড়ছে। সে দুটি হলো বায়োফিজিক্যাল অ্যাসেসমেন্ট বা জৈব দৈহিক পরীক্ষা এবং ফাংশনাল অ্যাসেসমেন্ট, ক্রিয়া সম্পাদনমূলক মূল্যায়ন।
এই ভিডিওতে ডিটেলে অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টটা বোঝাচ্ছি এবং পরবর্তী ভিডিওতে বায়োকেমিক্যাল, ক্লিনিক্যাল, ডায়েটারি বা পরোক্ষ যে পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতি আছে, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এগুলো সবকটা বোঝানো হবে। তো পরের ভিডিওটা অবশ্যই দেখবে। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের আর একটা নাম হলো মিতত্ত্বগত পদ্ধতি, কারণ এই পদ্ধতিতে আমরা মান নির্ণয় করে থাকি সাধারণত দৈহিক ওজন, উচ্চতা, মধ্যবাহুর পরিধি পরিমাপ, দেহের ভাঁজ প্রভৃতি আমরা মেপে থাকি। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টের সবার প্রথম একটা পদ্ধতি হলো দৈহিক ওজন পরিমাপ। দৈহিক ওজন পরিমাপ আমরা সকল বয়সের মানুষের মধ্যে করতে পারি, শিশু, বালক, কিশোর, কিশোরী এবং প্রাপ্তবয়স্ক মানুষদেরও আমরা ওজন পরিমাপ করতে পারি এবং এই পদ্ধতিটি খুবই সহজ হয়। একটা শুধুমাত্র ওজন পরিমাপক যন্ত্র লাগে, একটা ওয়েট মেশিন, এবং সেটার সাহায্যে আমরা ওয়েটটা নিয়ে একটা কিছু খুব কম সময়ের মধ্যে অনেক মানুষের আমরা ওয়েট নিয়ে নিতে পারি। মেশিনটা খুব তাড়াতাড়ি কাজ করে তো, এবং তার সাথে সাথে একটা মানুষের ওয়েট আমি এখন নিলাম, নিয়ে লিখে রাখলাম, 1 মাস পরে বা 2 সপ্তাহ পরে আমি আবার ওয়েট করালাম তাকে, করে তার ওজন কম্পেয়ার করে বেড়েছে কিনা বা কমেছে কিনা, এটার মাধ্যমে আমরা পুষ্টির মান নির্ণয় করতে পারি। ওজন মাপার পর সেই ওজনটা প্রত্যেকটা বয়স অনুযায়ী উপযুক্ত তালিকা আছে যে কোন বয়সে কত ওজন হওয়া দরকার। তো সেই তালিকা অনুযায়ী আমরা ম্যাচ করে দেখতে পারি যে মানুষটির পুষ্টিগত মান কত। কোনো শিশু জন্মায় তখন তার ওয়েট মোটামুটি 2.5 কেজি হয়ে থাকে এবং 2.5 কেজির নিচের বাচ্চাদেরকে LBW বা লো বার্থ ওয়েট বেবি বলা হয়। তো একটা বাচ্চা ধরে নিলাম 2.5 কেজি ওজন, তার যখন 1 বছর বয়স হবে তখন সেই ওজনটা 2.5 কেজির 3 গুণ হবে। যদি 3 গুণ না হয় তাহলে বাচ্চাটির গ্রোথ ঠিকভাবে হয়নি, আর যদি 3 গুণ হয়ে যায়, যে ওয়েটটা হওয়ার দরকার ততটা হয়, তাহলে বাচ্চাটির গ্রোথ সঠিক পরিমাণে হচ্ছে। প্রথম ছবিতে ওয়েট মেশিনের ফটো আছে। এইভাবেই আমরা সাধারণত ওয়েট মেজার করে থাকি প্রাপ্তবয়স্করা, এবং যে সকল বাচ্চারা দাঁড়াতে পারে না, খুবই ছোট, তাদেরকে এরকম শুইয়ে ওজন নিতে হয়। আর স্প্রিং ব্যালেন্স আছে লাস্টে, ওইভাবে বাচ্চাদেরকে ওইখানে ওই এসটাতে ঝুলিয়ে কিন্তু ওয়েট নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে। এরপরে আছে পদ্ধতি যেটা হলো উচ্চতা পরিমাপ। কোনো ব্যক্তির বয়স অনুযায়ী বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আমরা উচ্চতা পরিমাপ করে জানতে পারি। উচ্চতা পরিমাপ মেনলি কোনো মেজারিং স্কেল বা টেপ দিয়ে হয়ে থাকে। মেনলি আমাদের যে হাইটটা হয়ে থাকে সেটা বংশগত বা জিনগত ফ্যাক্টরের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তাই খুব একটা পুষ্টির মান এর ওপর অ্যাফেক্ট করতে পারে না। কিন্তু দেখা যায় যখন কোনো সিরিয়াস কন্ডিশন, কোনো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু স্টান্ট হয়ে যায়, গ্রোথটা স্টান্ট হয়ে যায় এবং উচ্চতা কিন্তু বাড়ে না। ফার্স্টের ইমেজে দাঁড় করিয়ে উচ্চতা নেওয়া হচ্ছে এবং পরবর্তী ইমেজে বাচ্চাটি দাঁড়াতে পারছে না, তাই তাদেরকে শুইয়ে উচ্চতা নেওয়া হচ্ছে। মেথডটি হলো দেহত্বকের ভাঁজের পরিমাপ। অ্যাকচুয়ালি আমাদের শরীরে যদি ঠিক মতন খাদ্য গ্রহণ করা হয়, পুষ্টির মান ঠিক থাকে, তাহলে আমাদের শরীরে দেহত্বকের নিচে ফ্যাটের একটা স্টোর হয় এবং সেখানে চামড়াটাকে টানলে সেই একটা পুরুত্ব বোঝা যায়, ঠিক আছে? তো বাইসেপস, ট্রাইসেপস এই অংশে যদি আমরা ত্বকের ভাঁজ ক্যালিপার নামক যন্ত্র দিয়ে টেনে দেখি, তাহলে যদি ভাঁজটা মোটা হয়ে থাকে তাহলে তার পুষ্টির মান ঠিক আছে। আর যে সকল বাচ্চারা অপুষ্টিতে ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু ওই লেয়ারটা খুবই পাতলা হবে, যন্ত্রে ঠিকভাবে হোল্ড হবে না। ছবিতে দেখো স্কিন ফোল্ড ক্যালিপার যন্ত্রটি ইউজ করা হয়েছে। এই মেথডটি হলো মধ্যবাহুর পরিধি পরিমাপ, মিড আপার আর্ম সার্কামফারেন্স। এক্ষেত্রে কি হয়, একটি বাচ্চার বাম হাতের যে বাহুটা আছে সেখানে একটা ফিতে, স্পেশালাইজড ফিতে, এই ফিতেটা মেনলি এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয়, সেই ফিতে দিয়ে মাপা হয় এবং এর মাধ্যমে বাহুটার পরিধি কত মোটা না সরু সেটা বোঝা যায়, কত পরিমাপের হয় সেটা জানা যায়। এবং যে সকল বাচ্চাদের মায়েরা সঠিক বয়স বাচ্চাদের বলতে পারে না, তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটা খুবই জরুরি। ফিতেটা আছে, এটাই মধ্যবাহু পরিধি মাপার ফিতে। এখানে 3টে রং আছে, লাল, হলুদ এবং সবুজ। এইটাকেই ফোল্ড করে বাচ্চাটার বাহুতে মাপা হয়। যখন লালের সাথে লাল ম্যাচ করে তখন সেই বাচ্চাটার, তার মানে হাতের বাহুটার পরিধি খুব কম, তার মানে সে অপুষ্টিতে ভুগছে। যদি এই লালটা হলুদে টাচ করে তার মানে অপুষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং যদি লালের সাথে সবুজ ম্যাচ করে তার মানে হাতের বাহুটা ঠিকঠাক সাইজের, ভালো পরিধি, তার মানে তার গ্রোথ হচ্ছে এবং তার কোনো রকম পুষ্টির অভাব নেই, অপুষ্টি নেই। তো এইভাবেই আমরা MUSE পরীক্ষাটা করে থাকি।
সাধারণত 1 থেকে 5 বছরের বাচ্চার যে সুস্থ সবল তার কিন্তু এমইউএসির পরিমাপ হতে পারে 13 থেকে 16 সেন্টিমিটার। তার কম হলে বোঝা যাবে যে বাচ্চাটি অপুষ্টিতে ভুগছে, এবং অপুষ্টিতে ভুগলে তাকে কিন্তু ডাক্তার দেখানো এবং সঠিক যত্ন নেওয়া জরুরি। পরের মেথডটি হলো মাথা ও ছাতির পরিমাপ বা হেড অ্যান্ড চেস্ট সার্কামফারেন্স। জন্মের পরে বাচ্চাদেরকে দেখবে তোমরা মাথাটা অনেক বড় হয় এবং চেস্ট সাইজটা, ছাতিটা সরু হয়, কিন্তু যখন সে 2.5, 3, 4 বছরের হয়ে যায় তখন তার সঠিক গ্রোথটা যদি হয়ে থাকে, পুষ্টির মান ঠিক থাকে, তাহলে তাদের চেস্ট সাইজ ইনক্রিজ করে এবং মাথাটা মানানসই দেখায়। যে সকল বাচ্চাদের পুষ্টির মান ঠিক মতন হয় না, সঠিক খেতে পারে না, অপুষ্টিতে ভোগে, তাদের কিন্তু ওই মাথাগুলো বড় হয়ে রয়ে যায় আর চেস্ট সাইজ ইনক্রিজ করে না। ছবিতে হেড অ্যান্ড চেস্ট দুটোরই সার্কামফারেন্স মেজার করা হচ্ছে একটা বাচ্চার। পরের পরীক্ষাটি হলো বালার সাহায্যে পরীক্ষা, ব্যাঙ্গেল টেস্ট। একটা বালা আছে যার মেনলি ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার, মানে খুবই সরু একটা ব্যাঙ্গেল, সেটাকে হাতের মধ্যে ঢোকানো হয় এবং যারা স্বাভাবিক পুষ্টি সম্পন্ন শিশু আছে তাদের হাতে সেটা ঢুকবেই না বালাটা। যাদের গ্রোথ ঠিক মতন হয়নি, যারা অপুষ্টিতে ভুগছে, তাদের বালাটা ঢুকে যায় হাতে এবং সেটা অলমোস্ট কোনোই অবধি চলে যায়। এই টেস্টির মাধ্যমে আমরা প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিয়েন্ট বাচ্চাদের আইডেন্টিফাই করতে পারি। মেথডটি হলো কোমর নিতম্বের পরিধির অনুপাত, ওয়েস্ট হিপ রেশিও। এটি সাধারণত প্রাপ্তবয়স্ক অ্যাডাল্টদের, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এই টেস্টটি করা হতে পারে। এবং যখন আমাদের শরীরে ফ্যাট স্টোরড হয়, এক্সেস ফ্যাট, তখন সেটা কোমর, হিপ এইসব জায়গায় কিন্তু অ্যাকুমুলেট করে, জমে, তাই হিপ পোর্শনটা বা কোমরের সাইজটা অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে প্রথমে কোমরের মাপ নেওয়া হবে, তারপর হিপের মাপ নেওয়া হবে, নিয়ে দুটোকে রেশিও বার করতে হবে। এই সম্পর্কে আমার একটা ভিডিও আছে ডিটেলড, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আদারওয়াইজ তোমরা চ্যানেল ভিজিট করে পেতে পারো। যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে দেখে নাও। Now the last one is BMI or body mass index. It is very important method. এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব সহজ। আমরা সবাই BMI ক্যালকুলেট করতে পারি। 5 বছরের ঊর্ধ্ব থেকে আমরা কিন্তু BMI ক্যালকুলেট করি সবাইরই, এবং এর মাধ্যমে মেধাধিক্য হয়েছে কিনা বা সে কি অপুষ্টিতে ভুগছে, ওয়েট কম না ওয়েট বেশি, এটা একটা আইডেন্টিফাই অর একটা ধারণা করতে পারি যে তার অবস্থা কি। তো BMI আমরা মেনলি ক্যালকুলেট করে থাকি ওয়েট আর হাইট দিয়ে। ওয়েটটা আমরা, ওজনটা আমরা নিয়ে থাকি কিলোগ্রামে, আর হাইটটা নিয়ে থাকি মিটারে। মিটার স্কোয়ার মানে 2 বার হাইটটা আমরা নেব, নিয়ে দুটোকে ভাগ করব। করার পর একটা ক্যাটাগরিতে আমরা তাকে ক্লাসিফাই করতে পারি। 18.5 থেকে 25 হচ্ছে স্বাভাবিক ক্যাটাগরি, এবং তার নিচে মানে 17 থেকে 18.5 হলে প্রথম স্তরের অপুষ্টি, 16 থেকে 17 হলে দ্বিতীয় স্তরের অপুষ্টি, 16 এর নিচে হলে তৃতীয় স্তরের অপুষ্টি, 25 থেকে 29.9 হলে প্রথম স্তরের মেধাধিক্য, 30 থেকে 39.9 হলে দ্বিতীয় স্তরের মেধাধিক্য। এভাবে ক্যাটাগরিতে ফেলা যেতে পারে। BMI সম্পর্কে আমার একটা ডিটেল ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাটাচ করে দেবো, তোমরা ভিডিওটা ভালো করে দেখে নিও, কারণ ওখানে কনভার্সনগুলো আছে, ইঞ্চ থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, এগুলো ঠিকভাবে জানতে হবে, কারণ পরীক্ষায় এরকম আসতেই পারে BMI ক্যালকুলেশন। বাড়িতে সবাই নিজেদের BMIগুলো ক্যালকুলেট করো, করে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো। আজকের ভিডিও এতটাই, PDF অ্যাটাচ করে দিচ্ছি, ভালো করে পড়াশোনা করো। গুড নাইট।